সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাস করব। চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সাথে পাঠ উপস্থাপনায় আছি আমি তনুশ্রী দে, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আজকের শিক্ষণফল থেকে আমরা কি কি শিখতে পারছি। আজকের শিক্ষণফল থেকে আমরা জানতে পারছি আসন কি সে সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে, আসনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, বজ্রাসনের উপকারিতাগুলো বর্ণনা করতে পারবে। আমি আবারও বলছি, আসন কি সে সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে, আসনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, বজ্রাসনের উপকারিতাগুলো বর্ণনা করতে পারবে। তাহলে আমি আজকের পাঠ আলোচনাতে চলে যাচ্ছি। সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা কোনটা আলোচনা করছি? সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। আলোচ্য বিষয়। দেখো, আমরা বর্তমানে পরিস্থিতিতে অর্থাৎ কোভিড-19 পিরিয়ডে সপ্তাহে একদিন করে ক্লাস করার সুযোগ পেয়েছি। কবে থেকে? 12ই সেপ্টেম্বর থেকে। 12ই সেপ্টেম্বর থেকে আমরা সপ্তাহে একদিন করে ক্লাস করার সুযোগ পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের সামাজিক দূরত্বটা মেনে চলতে হবে, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। আমরা যদি দীর্ঘদিন সুস্থ থাকতে চাই, এই নিয়মকানুনগুলো মেনে চললে আমরা নিয়মিতই ক্লাস করতে পারবো। এই সম্পর্কে যদি তোমাদের বলতে বলা হয় তাহলে আমরা কি বলবো? আমরা সুস্থ থাকার জন্য যে নিয়মকানুনগুলো পালন করা উচিত সেই নিয়মকানুনগুলো আমরা পালন করতে চেষ্টা করব। আলোচ্য বিষয়গুলো তোমরা এখন খাতাতে তুলে নেবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে আসন সম্পর্কে ধারণা, বজ্রাসন ও পদহস্তাসন প্রণালী, যোগব্যায়াম, যোগব্যায়াম করার কারণ। আসন সম্পর্কে ধারণা, বজ্রাসন ও পদহস্তাসন প্রণালী, যোগব্যায়াম, যোগব্যায়াম করার কারণ। সুপ্রিয় শিক্ষার্থী, এই আলোচ্য বিষয়গুলো তোমরা খুব দ্রুত খাতাতে তুলে নেবে। খাতাতে তুলে নিয়ে আমরা সেই আলোচ্য বিষয় অনুযায়ী পাঠ শুরু করব। দেখো, আসন সম্পর্কে ধারণা। আসন কি? আসন হলো যোগব্যায়ামের বিভিন্ন পদ্ধতি। আসন শরীরের জন্য খুবই উপকারী। তাহলে আসন কি? আসন হলো যোগব্যায়ামের একটি পদ্ধতি। আসন শরীরের জন্য খুবই উপকারী। প্রাচীনকালের মুনি ঋষিরাও বুঝতে পেরেছিলেন বলে তারা যোগব্যায়ামের বিভিন্ন আসন ও মুদ্রা অভ্যাস করতে আরম্ভ করেন। আধুনিককালে যারা আসন ও মুদ্রা সম্পর্কে প্রচার করেছেন এমন দুজন হলেন স্বামী কুবলয়ানন্দ এবং শ্রী যোগেন্দ্র। স্বামী কুবলয়ানন্দ এবং শ্রী যোগেন্দ্র। তাহলে আসন হচ্ছে যোগব্যায়ামের একটি পদ্ধতি। আসন শরীরের জন্য অনেক উপকারী। দেখো, আমরা যখন বিভিন্ন আসন অনুশীলন করবো, আমরা করোনার সময় ঘরের ভেতরে ছিলাম, ঘর থেকে বাইরে যেতে পারিনি, ঘরের ভেতরে থেকে আমাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হয়েছে। আর এক্সারসাইজ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের আসন অনুশীলন করতে আমরা শিখে গেছি। আমরা বুঝতে পারছি যে মুনি ঋষিরাও যে জ্ঞানটা অর্জন করেছি আমরা এতদিনে, মুনি ঋষিরা তা বুঝতে পেরেছিলেন বহুদিন আগে থেকে, যার কারণে তারা বিভিন্ন ধরনের আসন এবং মুদ্রা অভ্যাস করতে আরম্ভ করেন। আধুনিককালে যারা আসন ও মুদ্রা সম্পর্কে প্রচার করেছেন তাদের মধ্যে দুজনের নাম হলো স্বামী কুবলয়ানন্দ এবং শ্রী যোগেন্দ্র। স্বামী কুবলয়ানন্দ এবং শ্রী যোগেন্দ্র। বজ্রাসন পদ্ধতি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি বজ্রাসন পদ্ধতি। আসন দেখো, হাঁটু ভেঙে ভাঁজ হয়ে বসে আছে এবং দুই হাঁটুর উপরের অংশে ভর দিয়ে হাত রেখেছে। বজ্রাসন প্রণালীটি আমরা একটু বইয়ের ভাষায় শিখে নেই। বজ্রাসনে প্রথমে দুই হাঁটু ভেঙে বসতে হয়, পায়ের পাতার উপরের পিঠ নরম কম্বলের উপর রাখতে হয়, শরীরের পশ্চাৎ ভাগ দুই
গোড়ালির উপর রেখে সোজা হয়ে বসতে হয়। হাত দুইটি রাখতে হয় সোজা করে দুই হাঁটুর উপর। প্রথম 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করতে হবে। এভাবেই আমরা বজ্রাসন করতে পারি। তাহলে বজ্রাসনে প্রথমে দুই হাঁটু ভেঙে বসতে হয়। পায়ের পাতার উপরে পিঠ নরম কম্বলের উপর পায়ের পাতার উপরের পিঠ নরম কম্বলের উপর রাখতে হয়। শরীরের পশ্চাৎ ভাগ দুই গোড়ালির উপর রেখে সোজা হয়ে বসতে হয়। হাত দুইটি রাখতে হয় সোজা করে দুই হাঁটুর উপর। প্রথম 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করতে হয়। এভাবে আমরা বজ্রাসন অনুশীলন করতে পারি। তার ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি পদ হস্তাসন। পদ মানে কি পা, আর হস্ত মানে হলো হাত। তাহলে পদ হস্তাসন অর্থাৎ পায়ের সাথে হাতের একটা সম্পর্ক রয়েছে দেখতে পাচ্ছি আমরা। পদ হস্তাসন প্রণালীটি এখন জেনে নিব। পদ হস্তাসনে প্রথমে পা দুইটি জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর দম নিতে নিতে হাত দুইটি কানের সঙ্গে চেপে মাথার উপর তুলতে হবে। এবার দম ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরের অংশ সামনে বাঁকাতে হবে। এই অবস্থায় দুই হাতের তালু দু পায়ের দুপাশে মাটিতে থাকবে আর কপাল হাঁটুতে ঠেকিয়ে রাখতে হবে। এই আসন করার সময় হাঁটু সোজা রাখতে হবে। সামর্থ্য অনুযায়ী প্রথম 5 থেকে 10 সেকেন্ড এভাবে থাকতে হয়। এভাবে 5-6 বার অভ্যাস করার পর 1 মিনিট শবাসনে থাকলে পদহস্তাসন সম্পন্ন হবে। আমি পদহস্তাসন প্রণালীটি তোমাদের উদ্দেশ্যে আরো একবার বলছি দেখো। প্রথমে পা দুইটি জোড়া করে সোজা করে দাঁড়াতে হবে। তারপর দম নিতে নিতে হাত দুইটি কানের সঙ্গে চেপে মাথার উপরে তুলতে হবে। এবার দম ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরের অংশ সামনে বাঁকাতে হবে। এই অবস্থায় দু হাতের তালু দু পায়ের দুপাশে মাটিতে থাকবে আর কপাল হাঁটুতে ঠেকিয়ে রাখতে হবে। এই আসন করার সময় হাঁটু সোজা রাখতে হবে। সামর্থ্য অনুযায়ী প্রথম 5 থেকে 10 সেকেন্ড এভাবে থাকতে হয়। এভাবে 5-6 বার অভ্যাস করার পর 1 মিনিট শবাসনে থাকলে পদহস্তাসন সম্পন্ন হবে। এরপরে রয়েছে যোগব্যায়াম। যোগব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীর সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বাড়ে। ধর্মচর্চা করতে গেলেও এই দুটি বিধানের প্রয়োজন হয়। আসন হলো যোগব্যায়ামের বিভিন্ন পদ্ধতি। যোগব্যায়াম শরীরের জন্য তবে খুবই উপকারী। এতে শরীর সুস্থ থাকে ও কর্মক্ষমতা বাড়ে। ধর্মচর্চা করতে গেলেও এই দুটি বিধানের প্রয়োজন হয়। আসন হলো যোগব্যায়ামের বিভিন্ন পদ্ধতি। এখন আসছি আমরা যোগব্যায়াম করার কারণ। কেন আমরা যোগব্যায়াম করছি? যোগব্যায়াম করার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবল হয়, মাংসপেশির পুষ্টি সাধন হয়, শরীর বিভিন্ন আসনের বিভিন্ন ফল যেমন শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী। স্নায়ুতন্ত্র আমাদের দেহযন্ত্রকে চালিত করে। শীর্ষাসনের ফলে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত চলাচল করতে থাকে, ফলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। যোগব্যায়ামের আরো কয়েকটি উদাহরণ হলো বজ্রাসন এবং পদহস্তাসন। আমরা কেন যোগব্যায়াম করছি? যোগব্যায়াম করে আমাদের কি উপকার হচ্ছে এসব আমরা জেনে নেই আরো একবার। যোগব্যায়াম করার কারণে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবল হয়, মাংসপেশির পুষ্টি সাধন হয়, বিভিন্ন আসনের বিভিন্ন ফল। এক এক আসনের ফল এক এক রকম। যেমন শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী, স্নায়ুতন্ত্র আমাদের দেহযন্ত্রকে চালিত করে। শীর্ষাসনের ফলে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত চলাচল করে, ফলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। যোগব্যায়ামের আরো কয়েকটি উদাহরণ হলো বজ্রাসন ও পদহস্তাসন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন মূল্যায়নের কতগুলো প্রশ্ন দেখব। মূল্যায়নের প্রশ্নগুলো আশা করছি তোমরা আজকে ক্লাস শেষে সুন্দরভাবে নিজেরাই বলতে পারবে। তারপরে আমি বলছি আমার সাথে একবার মিলিয়ে দেখো। আসন কাকে বলে? একটা নির্দিষ্ট নিয়মে ঈশ্বরের আরাধনা করা হয়। ঈশ্বরের একটা নিয়ম মেনে ঈশ্বরের আরাধনা বা আসন অনুশীলন করা হয় যে পদ্ধতিতে, তাই আসন। ধর্মচর্চা করতে গেলে কি প্রয়োজন? ধর্মচর্চা করতে গেলে মন একাগ্র থাকা প্রয়োজন, পাশাপাশি শরীরে সুস্থতা প্রয়োজন। বজ্রাসনে হাত দুটি কিভাবে রাখতে হয়? দেখো, দুই হাঁটু ভাঁজ করে পায়ের উপরে হাত দুইটি সোজাভাবে সুন্দরভাবে রাখতে হয়। কেন আমরা পদহস্তাসন অনুশীলন করব? পদহস্তাসন অনুশীলন করার
থেকে আমরা স্পষ্টভাবে ধারণা পেয়ে থাকি বা পেয়েছি যে মস্তিষ্ক স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এবং সুদৃঢ় রাখতে সহায়তা করে থাকে। আগামী দিন তোমাদের এই অধ্যায়ে টপলেস হবে। আজকের ক্লাস আশা করছি তোমরা সবাই অনেক মনোযোগ দিয়ে করেছো এবং পরবর্তীতে টপলেসের শীটগুলো সুন্দরভাবে নিজেরাই কমপ্লিট করতে পারবে। হোয়াটসঅ্যাপে তোমাদের টপলেসের সলভ দেওয়া হবে। বাড়িতে বসে টপলেসগুলো কমপ্লিট করার পর হোয়াটসঅ্যাপ থেকে সঠিক উত্তরগুলো মিলিয়ে দেখবে, নিজেকে মূল্যায়ন করবে। আর এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তবে গ্রুপে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর সপ্তাহে তো আমরা একদিন স্কুলে আসছি, সেদিন সাক্ষাতে আমাদের সবার সাথে দেখা হবে। যদি ক্লাস থেকে থাকে, যেই ক্লাস আছে সেই ক্লাস করব এবং পাশাপাশি সমস্যার কথা তুলে ধরতে পারবো সরাসরি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা আরো একটা কাজ করবে, তা হলো ডায়েরিতে পড়াগুলো তুলে নেওয়া। ডায়েরিতে তুলে নেওয়া পড়াগুলো রয়েছে নোটের বর্ণনামূলক প্রশ্ন 1 থেকে 5 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 5 নম্বর, অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3 এবং 5 নম্বর। আগামী ক্লাসে সবাইকে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।